ধন্যবাদ। জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনি শুনলেন আমি কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বললাম। আমার ভূমিকা যেগুলো দিয়েছি বেসিক্যালি এগুলো নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। প্রথমে আমি সেনা সদরের যে প্রেস কনফারেন্সটা এটা নিয়ে কথা বলতে যাচ্ছি। সেনা সদর বলেছে যে মত করে মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার কোনো সুযোগ নেই। এই কথাটাকে প্রথমত আপনি কিভাবে দেখছেন? দ্বিতীয়ত, আপনি মনে করতে পারবেন যে গত মাসের 28 তারিখে, মানে 28শে আগস্ট, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ 71 নামে একটা সংগঠনের একটা প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামকে কেন্দ্র করে গতকালকে পর্যন্ত কিন্তু বেশ ধরাধরি চলছে। তো সেটাও তো মুক্তিযোদ্ধাদের একটা অনুষ্ঠান ছিল, মুক্তিযুদ্ধ বিষয়ক একটা অনুষ্ঠান ছিল। সেটাকে মব করেই ছোট করা হয়েছে, এবং যারা মব করেছে তাদের কিছু হয় নাই, মব যাদের উপর করেছে তাদেরকে ধরে নিয়ে যে মামলা করা হয়েছে। তাহলে সরকারের ওই পদক্ষেপ এবং সেনা সদরের এই বক্তব্য, এই দুটোকে আপনি কিভাবে মিলিয়ে দেখতে পাচ্ছেন? সেনা সদরের বক্তব্য যথার্থ। তারা তো সবসময় মেজার্ড ওয়েতে রেসপন্ড করে। এইখানে তারা যখন দেখতেছে যে এই 71 মঞ্চের এরা কিছু বলার আগেই আপনার বক্তব্য কেউ ঠিক মতো দিতেই পারে না, মনে হয় একজন শুধুমাত্র কার্জন সাহেব কিছু বলার হয়েছে। বলার আগেই আপনার লোকজনকে তারা বলতেছে যারা সন্ত্রাসের কথা চিন্তা করতেছে, সন্ত্রাসের কথা ভাবতেছে। তা আমাদের কনস্টিটিউশনে কিন্তু একটা কথা আছে যে বাক স্বাধীনতা আবার চিন্তার স্বাধীনতা, অর্থাৎ আপনি যে চিন্তা করবেন সেই চিন্তার কিন্তু একটা স্বাধীনতা এনশিওর করা হয়েছে। এই সরকার আমি দেখতেছি যে চিন্তার স্বাধীনতাও হরণ করে এনেছে। যেখানে লতিফ সিদ্দিকী বসেছিলেন, উনি হয়তো কিছু চিন্তা করতেছিলেন, হয়তো মুক্তিযুদ্ধের কথা চিন্তা করতেছিলেন, হয়তো কিছু কিছু তাকে অ্যারেস্ট করে ফেললেন। সেই সাথে আপনি আহ, মজনুল ইসলাম পান্নাকে অ্যারেস্ট করলেন, সেই সময় আপনি প্রফেসর কার্জনকে আপনি অ্যারেস্ট করলেন। আজকে আজকে না কালকে অ্যারেস্ট করলেন আবু আলম শহীদ খান, সে সেখানে উপস্থিত ছিল কি ছিল না এটাও শিওর না, যে তাকে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে। তা যেটা দেখতেছি আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে যে এই সরকার বাক স্বাধীনতা হরণ করার জন্য উঠে পড়ে লাগছে। আপনার যারাই কথা বলে তাদেরকেই জেলে পুরে দেওয়া হচ্ছে। এটা তো শেখ হাসিনা, আইব খান, ইয়াহিয়া খান, এই হোসেন মোহাম্মদ এরশাদ, এই ধরনের আহ, বিষয়ের মতো অবস্থা হয়ে গেছে। অথচ এরা সবসময় বাক স্বাধীনতার কথা বলছেন। আপনার আমার মনে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতা নিলেন তখন উনি অনেকটা গদগদ কণ্ঠে বললেন, আপনারা যত পারেন মন খুলে আমার সমালোচনা করেন। এখন দেখতেছি উনি আমাদেরকে ফাঁদে ফেলাইছে, যে ইসরায়েলের যেমন খাবার কথা বলে সেগুলি করে দেয়, যে এই লোকগুলি যে জেলে গেছে, এই লোক জেলে জেলে গেছে কি কারণে? এরা তাদের জেলে তারা কাটাবে কি কারণে কাটাবে? জাস্ট একটা কথা বলার জন্য, একটা কথা বলার জন্য। তো উনি কাকে ভয় দেখায়? আমরা তো ভয় পাওয়ার লোক না, যাদেরকে উনি জেলে পাঠাচ্ছে তারা কিন্তু ভীত না। তারা ভীত না। তারা শেখ হাসিনার আমলের যে ক্রস ফায়ার, শেখ হাসিনার আমলের যে গুম হয়ে যাওয়া, সেইগুলিকে উপেক্ষা করে আমরা কিন্তু কথা বলেছি এবং আমরা জীবিত আছি। আমাদেরকে যদি অ্যারেস্ট করতে হয়, গ্রেপ্তার করতে হয়, কিংবা মেরে ফেলতে হয়, গুম করতে হয়, আহ, সহজ হবে না, সহজ হবে না। যে বাক স্বাধীনতা এতগুলি লোকের জীবনের বিনিময়ে আমরা অর্জন করছি, তা এই বৃদ্ধ লোককে হরণ করতে দেয়া হবে না কোনোভাবে। তাকে বুঝাই দেওয়া দরকার যে আপনি কাকে ভয় দেখান। আপনি ডক্টর মঞ্জু চৌধুরীকে ভয় দেখান, মাসুদ কামালকে ভয় দেখান, এই ভয়তে আমরা ভীত না। আপনার ভীত হওয়া উচিত। আপনি সারা বিশ্বের দরবারে কি করবেন? মঞ্জুরুল ইসলাম পান্নার হাতে হাত করা একজন সাংবাদিক, একজন অ্যানালিস্ট। আমি তার কথা আপনি লাইক নাও করতে পারেন, লাইক করতে এমন কোনো কথা নাই, ডিসলাইকও করতে পারেন। তার জন্য তাকে জেলে থাকতে হবে কেন? এবং জেলের ভিতর থেকে যখন তাকে নেওয়া হয়, মনে হয় যে সেই কলম্বিয়ান একজন টেরোরিস্ট গ্রুপের লিডার, একেবারে শীর্ষ সন্ত্রাসী, তাকে ঘেরাও করে। এটা কোথায় পাইছে এই লোক? এই লোক চিনতে পারে না। এই লোক তো সারা পৃথিবীতে ওই সুদের ব্যবসা করে ঘুরে বেড়াইছে, তো উনি বাঙালিদেরকে চিনে নাই। বাঙালিদের চিনে নাই। সেফ এক্সিটের কথা ভাবেন না, সেফ হাউসের কথা ভাববেন। যাই হোক, আপনি একটু আবেগপ্রবণ হয়ে গেছেন হয়তো। তারপরেও না, এটা তো natural। এই বাক স্বাধীনতার জন্য
কতটাই হয়েছে, আমার বাসার সামনে ডিবি বসে থাকতো, আমাকে অনেক হেনস্থা করা হয়েছে, আমাকে কেন আপনাকে, আমরা অনেক হেনস্থা হয়েছে, অনেক রিস্ক দিছি সে সময়। কিন্তু আজকে আজকে কথা বলার জন্য একজন 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 করে উনি ঢুকে ফেলাবে জেলের মধ্যে, এই সন্ত্রাসের কথা, এটাকে আনপ্রটেস্টেড যাইতে দেওয়া উচিত না, প্রোটেস্ট করা উচিত, সবাই প্রোটেস্ট করা উচিত ওনাকে। ইন নো আনসার্টেন টার্ম আমি বলতে চাই যে আপনি ভুল করতেছেন, আপনি বিশাল ভুল করে ফেলছেন। আজকে দেশ একটা মাৎসন্য সিচুয়েশন হয়ে গেছে, কবর থেকে লাশ উঠে সেই লাশকে উপরে আপনার পিটাইয়া তারপর পোড়াই দেওয়া হয়েছে। এই কলঙ্ক কি কোনোদিন কাটবে? এই কলঙ্ক কোনোদিন কাটবে না। বাঙালিকে আপনার নৃশংসতার দিকে নিয়ে যাওয়া হয়েছে। মব জাস্টিস তো, মব লিঞ্চিং, মব ভায়োলেন্স। মব ভায়োলেন্সকে আবার বলা হচ্ছে আরেকজন যে এটা প্রেশার গ্রুপ। এইসব কতগুলি উদ্ভট টাইপের লোককে উনি একত্রিত করে এই বাংলাদেশের এই সরকারের মধ্যে ঢুকে তাদের মানে ধারণাই নাই, তাদের ধারণাই নাই যে মানুষ যখন হিংসার দিকে চলে যায় সেই হিংসা থেকে ফিরে কেমনে আনবেন আপনি। আপনি আনেন তো এখন আপনার দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্টাবলিশ করেন তো। জায়গায় জায়গায় যেভাবে হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, খুন খারাপি হচ্ছে, প্রতিদিন 14 জন নাকি মানুষকে হত্যা করা হয়। কেন হত্যা করা হবে? কেন আইন শৃঙ্খলা পরিস্থিতির এরকম অবনতি হবে? জি, আমরা এখন একটু অন্য প্রসঙ্গে যাই। সেটা হলো, আমরা কিন্তু শুনেছিলাম এই সরকারের শত দুর্বলতার মধ্যেও আমরা একটা কথা শুনেছিলাম, এবং বেশ ফলাও করে বলা হচ্ছিল, আমি নিজেও বলতাম, নিজেও সেরকম উপলব্ধি করতাম, যে অন্ততপক্ষে অর্থনৈতিক খাতে আমাদের একটু স্ট্যাবিলিটি এসেছে। এবং সেটা বলা হতো এই কারণে যে বিপুল পরিমাণ অর্থ যে আগে পাচার হয়ে যেত, সম্পদ পাচার হয়ে যেত, সেটা বোধ করি থেমেছে। কিন্তু তারপরেও প্রশ্ন উঠছে যে আমরা কি আসলে অর্থনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি? গতকালকেও আমি দেখলাম একটা অনুষ্ঠানে আহ, বাংলাদেশের একজন সাবেক একজন আপনার তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা মিস্টার হোসেন জিল্লুর রহমান, তিনি বলেছেন যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, এই বয়ান থেকে আসলে সরে আসতে হবে। কারণ এই বয়ানের আসলে বাস্তবতা এখন আর নেই, উনি বলছেন এই কথা। এটা নিশ্চয়ই আপনার, আমার ধারণা আপনার চোখে পড়েছে। এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে কিনা? আচ্ছা দেখেন, এইটা একটা ছিল কি যে এই শেখ হাসিনার আমলে নানাবিধ স্ট্যাটিস্টিক্স দেওয়া হতো, পার ক্যাপিটা ইনকাম বেড়ে যাচ্ছে হঠাৎ হঠাৎ করে, এটা হচ্ছে সেটা হচ্ছে। এর একজন কারিগর ছিল, একজন প্রতিমন্ত্রী ছিল, উনি এই স্ট্যাটিস্টিক্স তৈরি করতো। উনি সেই ডিসরায়েলির কথাটাই ফলো করছে, দ্যার আর লাইস, ড্যাম লাইস অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। এইখানে এই সরকার আসার পরে অ্যাকচুয়ালি আমাদের জিডিপি গ্রোথ গত বছর কি হয়েছে, আমাদের পার ক্যাপিটা ইনকাম কি, এই সম্বন্ধে একটা সুন্দর একটা মানে রিয়ালিস্টিক ই দেওয়া দরকার ছিল, একটা মানে একটা অ্যাসেসমেন্ট দেওয়া এদের উচিত ছিল। কারণ অনেক তথ্যই ছিল বিভ্রান্তিকর, অনেক তথ্য বিভ্রান্তিকর ছিল। তো সেই হিসেবে যদি বলা হয় যে গোদামের উপরে দাঁড়ায় আছে, পাটাতনটা স্ট্রং না, বাংলাদেশের ইকোনমির পাটাতনটা স্ট্রং না, এটাই হচ্ছে মূল কথা। এবং দেখেন যে এই যে হতদরিদ্র লোকজন, হতদরিদ্র লোকজন, যে দারিদ্রতা বাড়ছে, 30 লক্ষ লোক নতুন করে দরিদ্র হয়ে গেছে। যেখানে কথা ছিল যে 3-0 নিয়ে উনি ল্যান্ড করলেন, 3-0, সেখানে জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো পভার্টি, জিরো এমিশন। এখন ঘটনা দাঁড়ালো যে সবই তো শূন্য। আপনার জিরো আনএমপ্লয়মেন্টের দরকার নাই ভাই, যে আনএমপ্লয়মেন্টটা ছিল যতটুকু ছিল ততটুকু ফিরেই আনেন, ততটুকু হুম। ফিরেই আনেন। আপনার তো 30 লক্ষ লোক এই হয় কিভাবে, দরিদ্র হয় কিভাবে, সে বিষয়ে তো আপনি কোনো কথাই বলছেন না। আপনি তো কথা বলা দরকার, আপনি এক্সপ্লেইন করা দরকার। আপনি এখানে বলতেছেন কোথাকার কাদেরকে নিয়ে আসছেন, কতগুলি উদ্ভট উড়নচণ্ডী এই লোকজন বিদেশে বিদেশে ঘুরে বেড়ায়, যেসব লোকজনকে নিয়ে আসছে। এখানে এক ভদ্রলোক বলে বেড়াইছে যে মাতার বাড়ি আর কক্সেস বাজার, মহেশখালী সব মিলে একটা বিশাল হাব হবে, সেটা সিঙ্গাপুরকে ছাড়াই যাবে। এইসব কাল্পনিক কথা বলে তো কোনো লাভ নাই। এইসব কাল্পনিক কথা বলে, এইসব কাল্পনিক কথা শেখ হাসিনাও বলছে অনেক। এই যে আপনার যে ওই এই যে নতুন যে পোর্টটা করলো, যে যে পোর্টটা করলো আপনার কুয়াকাটায়, এটা একটা জি। ফেইলিওর না? এটা একটা ফেইলিওর। এই যে হুম। একটা টানেল করলো, এটা ফেইলিওর না? খালি বললেই তো হবে না যে আপনার কতটা ইনভেস্টমেন্ট হয়েছে। আপনার যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট,
যারা অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি চালায়, যারা বিজনেস করে, তাদের বক্তব্য তো মাঝে মাঝে শুনি। তারা বলে যে কিসের ইনভেস্টমেন্ট হবে, আমরা যারা ইন্ডাস্ট্রি করছি আমরাই তো ফাইসে গেছি, আমাদের গ্যাস দিতে পারে না, আমাদেরকে বিদ্যুৎ দিতে পারে না, আমাদের জ্বালানির কোনো নিশ্চয়তা নাই। সেইখানে কোন ইনভেস্টরটা আসছে, কারা আসছে, গত 1 বছরের মধ্যে কারা আসছে? আমরা তো এদের কাছে বলি না যে আপনি ইনভেস্টর আনেন। আপনি কি করতেছেন? আপনি ইলেকশন দিবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখবেন, যেখানে যেখানে সেইখানে গুন্ডাদের, সেই টেরোরিস্টদেরকে, সে অভিজিৎ রায়ের হত্যাকারী যারা আছে তাদেরকে আপনি ছেড়ে দিচ্ছেন, ওদিকে পোর্ট দিয়ে দিচ্ছেন বিদেশিদের হাতে। এখানে আজকে দেখলাম কিছুক্ষণ আগে বলছে যে পোর্ট বিদেশিদের হাতে থাকবে। কেন পোর্ট বিদেশিদের হাতে থাকবে? বাংলাদেশের লোকেরা পোর্ট চালাতে পারে না? এ পোর্ট কি আপনার ব্যর্থ পোর্ট? এ পোর্ট দিয়ে এক্সপোর্ট হয় না? তাকে কে বলছে যে আপনি পোর্ট এই দিবেন? আপনার কি এই কাজের মধ্যে পড়ে, টার্মস অফ রেফারেন্সের মধ্যে পড়ে যে পোর্টটা 30 বছরের জন্য আপনি দিয়ে দিবেন? আপনি তো দুদকের কেসে পড়বেন। আমি তো সাসপেক্ট করি এখানে আপনার অর্থনৈতিক সুযোগ সুবিধা আপনি নিচ্ছেন। আপনি বিরত হন। ডক্টর ইউনূসকে আমি বলতে চাই, আপনি বিরত হন। এই বৃদ্ধ বয়সে জেল খাটা কিন্তু সোজা ব্যাপার না। আপনার এই যে আবু আলম শহীদ খন্দকার, শহীদ খান, তারপরে মঞ্জুর সব পান্না, এরা ইয়াং, এরা জেলের জেলে সহ্য করতে পারবে। আপনি জেলে সহ্য করতে পারবেন? আপনি তো জেল হবে। আপনি কেন বাংলাদেশের পোর্টকে আপনি অন্যদের হাতে দেবেন টেন্ডার ছাড়া? আপনাকে কে বলছে? আপনাকে কি এটা বলা হয়েছে? আপনি দিচ্ছেন, আপনি অর্থনৈতিক কারণে দিচ্ছেন। একেবারে এটা আমাদেরই। আপনি বলছিলেন যে ইমিডিয়েটলি আপনার অ্যাডভাইজাররা তাদের সম্পদের হিসেব দিছে। তার সম্পদের হিসেব দিছে? কেউ দিচ্ছে? আপনি পারাইছেন কাউকে দিয়ে বলাইতে যে এই আমার সম্পদের হিসাব? এই যে যেসব লোকজন দুর্বৃত্ত, আওয়ামী দুর্বৃত্তদেরকে কারা আশ্রয় দেয়? আপনার অ্যাডভাইজারদের লোকেরা আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, তাদের ব্যবসা বাণিজ্য দেখে, তাদের অফিসে যে বসে। আমাদের কাছে খবর আছে, আমরা এই দেশে থাকি, আপনি এই দেশে থাকতেন না, আপনি জানেন না। বাঙালিকে আপনি ভয় দেখাবেন না, বাঙালির সাথে আপনি ওই চালাকি করতে যাবেন না, চালাকি করতে যাবেন না। আপনাকে যে কাজের জন্য আনা হয়েছে, না পারলে ছেড়ে দিয়ে আপনি চলে যান, গেট লস্ট। জি, অনেক ধন্যবাদ। আমরা আলোচনা আসলে আরো লম্বা করতে পারতাম, কিন্তু আর করছি না। কারণ আমার কাছে মনে হচ্ছে আপনি একটু আবেগপ্রবণই হয়ে গেছেন, যে কোনো কারণেই হোক। মানে আসলে না, বাস্তবতা, এটা বাস্তবতা। বাক স্বাধীনতার জন্য আমরা এত কথা বলছি, এত রিস্ক দিছি, সেই বাক স্বাধীনতা উনি কিভাবে হরণ করে? কি, কোন, কিভাবে হরণ করে? যদি এক একটা লোককে ধরে ধরে এবং বলে আমি জানি না। আপনি যদি না জানেন তাহলে আপনি কেন গভর্নমেন্টের ব্যক্তি হন? জনাব রাহাত মিরাজ, আমি সরাসরি প্রশ্নে আসি। আপনার কাছে কি মনে হয়, এই যে রেজাল্ট, এটা কেন এইভাবে রেজাল্টটা যে হলো, এটা হয়তো প্রত্যাশিত অথবা অপ্রত্যাশিত, যার যার যেরকম হয়। আপনার কাছে এই রেজাল্টের আপনার বিশ্লেষণটা কি? এই রেজাল্টের পিছনে কি কাজ কাজ করেছে, কি ঘটনা কাজ করেছে? জনাব মাসুদ কামাল, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং শুরুতেই যে কথাটা আমি বলতে চাই সেই কথাটা হচ্ছে এরকম যে আসলে আহ, প্রথমত এই নির্বাচনের ফলাফল ঘোষণার পরে যে সংঘাতময় কোনো ঘটনা ঘটেনি, এটা আসলে খুব ইতিবাচক একটা দিক। আমরা দেখছিলাম রাতের বেলা একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেটে। সেখান থেকে রক্ষা পেয়ে যে আসলে কোনো সংঘাত, সহিংসতা বা প্রাণহানি ঘটেনি, এটা আসলে খুব বড় একটা বিষয়। আমি এর জন্য আসলে সকল পক্ষকে, বিশেষ করে আসলে জামাত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা, তাদের যে নেতৃত্ব, তারা যে কোনো সংঘাতে জড়ায়নি, তার একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য যে এই ঘটনাটা ঘটেনি। নাম্বার ওয়ান। নাম্বার টু, দেখেন, আপনি ফলাফলটা পছন্দ করেন আর না করেন, মূল কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা রায় দিয়েছেন, তারা একটা সিদ্ধান্ত জানিয়েছেন, তার প্রতি আপনাকে শ্রদ্ধা জানাতেই হবে, তার প্রতি আপনাকে শ্রদ্ধাশীল হতে হবে, যদি আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি যদি আপনার আস্থা থাকে। তো আমি বলবো যে যারা আসলে সুচিন্তিত ভাবে এই মতামতটা দিয়েছেন, ভোট দিয়েছেন, হ্যাঁ, এবং তাদের প্রতিনিধি নির্বাচন করেছেন, আমি তাদের যে মতামত তাতে তাকে আমি শ্রদ্ধা জানাতে চাই। আর যদি আপনি ভোটের এই ভূমিধস বিজয়, জামাত ইসলামী ছাত্র সংগঠন, তাদের যদি আপনি জয় পরাজয়কে ব্যাখ্যা করতে বলেন, তাহলে আমি একটা বিষয় শুধু শুরুতে আপনাকে বলতে চাই। এই নির্বাচনের 3 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ সমাজবিজ্ঞান বিভাগের একজন অধ্যাপকের সাথে আমার কথা হচ্ছিল।
আমরা ফোনে মাঝে মাঝে কথা বলতাম বিভিন্ন বিষয়ে, তার সাথে কথা হচ্ছিল। তো তিনি আমাকে একটা বিষয় জানিয়েছিলেন, সেটা হচ্ছে এরকম যে সাধারণত দেখা যায় বিভিন্ন অ্যানালাইসিসে যে মেয়েরা মেয়ে প্রার্থীকে ভোট দেয় না। অর্থাৎ উমামা ফাতেমাকে নিয়ে যে অনেকের মধ্যে একটা প্রত্যাশা ছিল, অনেকেই মনে করছেন যে তিনি হয়তো ভিপি হতে যাচ্ছেন। সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী যারা প্রায় অর্ধেক, তারাও খুব সম্ভবত উমামা ফাতেমাকে ভোট দেননি। এবং সেই ভোটের একটা পুরো অংশ, সেটা হয়তো আপনার শিবিরের প্যানেল, সাদিক কায়েম এবং ফরহাদের প্যানেল, সেই প্যানেলের আসলে ভোটটা হয়তো তারা পেয়েছেন। এবং এখনো পর্যন্ত বিভিন্ন তথ্যপত্র আমরা যা পাচ্ছি, তাতে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব সম্ভবত সিংহভাগ নারী শিক্ষার্থী যারা বিভিন্ন হলের বা বিভিন্ন বিভাগের, তারা খুব সম্ভবত আপনার শিবিরের এই প্যানেলকে একচ্ছত্র ভাবে আপনার নির্বাচিত করেছেন বা তাদের প্রতি আপনার মতামত দিয়েছেন, যে কারণে আপনার এই ফলাফলটা এসেছে। এখন আপনার প্রশ্নের আরেকটা দিক ছিল যে এই ফলাফল হচ্ছে আপনার ভবিষ্যৎ কি। Definitely এই যে ফলাফলটা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ছাত্র শিবির প্রথমবারের মতো আপনার আধিপত্য বিস্তার করলো, অনেক ক্ষেত্রে আপনার ল্যান্ডস্লাইড ভিক্টরি তারা অর্জন করলেন। এটাকে আপনি নানাভাবে ব্যাখ্যা করতে পারেন। এটাকে আপনি মুক্তিযুদ্ধের না, একটা চেতনা। জিনিস আমি আমি একটু থামাই আপনাকে। এই এই যে আপনি জি। একটা কথা বললেন, যে আপনি ধারণা করছেন সম্ভবত মেয়েদের ভোটে শিবির এগিয়ে গেছে। তো মেয়েদের ভোট, আপনি আপনার ওই ব্যাখ্যাটা ঠিক আছে, আপনি একটা ব্যাখ্যা দিলেন যে মেয়েরা সাধারণত মেয়েদেরকে ভোট দিতে চায় না, সেই বিবেচনায় হয়তো উমামা ফাতেমা ভোট পায়নি। কিন্তু আপনি দেখেন, সাধারণ সম্পাদক পদে তো কোনো মেয়ে প্রার্থী ছিল না, কিন্তু সাধারণ সম্পাদকের পদে শিবিরের যে বিপুল ভোটে এগিয়ে যাওয়া, এটাও একটা সিগনিফিকেন্ট বিষয়। কিন্তু আবার পাশাপাশি ঠিক আছে, উমামা ভোট না পেলেন, কিন্তু আবির তো ভোট পেতে পারতেন, মানে ছাত্র দলের তো ক্যান্ডিডেট যিনি ছিল, তিনিও তো সেই একই হারে ভোট কম পেয়েছেন। কাজেই মানে এটার পেছনে অন্য কোনো সাইকোলজি কাজ করছে, অন্য কোনো মনস্তত্ত্ব কাজ করছে কিনা। কারণ আমরা সবাই কিন্তু জানতাম, না, আগে যে বলা বলি হতো যে শিবিরের সঙ্গে মেয়েদের, মানে মেয়েদের যে ঢাকা ইউনিভার্সিটি মেয়েদের, এরা শিবিরকে পছন্দ করবে না, এটি একটা সাধারণ ধারণা ছিল অনেকের মধ্যে। এবং সেই ধারণা যে ভুল ধারণা, এটা তো এই নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হলো। তাহলে এইটা মানে কেন ভুল ধারণা হলো, কেন আগের ধারণাটা ভুল ছিল, এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? না, দেখেন, একটা একটা ভোটের ফলাফল অ্যানালাইসিস বা ভোটে একজন ভোটার কাকে ভোট দেন, সেটা আসলে একটা বিষয় নয়, মাল্টিপল কজ, অর্থাৎ মাল্টিপল বিষয় আপনার কাজ করে। হ্যাঁ, কেউ যদি মনে করে শুধুমাত্র একটা বিষয়ের প্রেক্ষাপটে আমলে নিয়ে মানুষজন ভোট দেন, প্রতিনিধি নির্বাচন করেন, এটা মনে হয় ঠিক নয়। হ্যাঁ, আমি আরেকটা কারণের কথা আপনাদেরকে আমি বলি, যেটা আমার কাছে মনে হয় এটা এটা সবার আসলে গুরুত্ব দিয়ে বিবেচনা করা দরকার। সেটা হচ্ছে, দেখেন, আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দল, এই দুটো সংগঠন যারা যখন তাদের প্রধান দল অর্থাৎ মূল দল যখন ক্ষমতায় ছিল, এই দুটো ছাত্র সংগঠনের যে নিপীড়ক চরিত্র, এই দুটো ছাত্র সংগঠনের যে আপনার ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটা আপনার দানবীয় চরিত্র, সেই চরিত্রের কথা কিন্তু আপনার বাংলাদেশের ছাত্র সমাজ অনেক ভালো করে জানে। ইভেন ধরেন ছাত্রদল দীর্ঘদিন ক্ষমতায় নেই, তারা ক্ষমতার বাইরে, তারপরে 5 আগস্টের যে পালাবদলটা ঘটলো, এই ঘটার পরে আমার কাছে মনে হয় ছাত্রদলকে যেভাবে আপনার রিফর্ম হয়ে, ছাত্রদলকে যেভাবে আপনার ইতিবাচক ভাবে আপনার ছাত্র সমাজের সামনে হাজির হওয়া দরকার ছিল, সেখানে মনে হয় কোথাও কোনো একটা ঘাটতি আছে। এটা একটা দিক। আর দুটো আরেকটা জিনিস বিবেচনা করতে হবে আপনাকে, ছাত্র শিবির তারা কিন্তু কখনো আপনার কেন্দ্রের ক্ষমতায় থেকে ছাত্র রাজনীতি করার সুযোগই পায়নি, কারণ জামাতে ইসলামী কখনো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় একচ্ছত্র ভাবে কখনো যেতে পারেনি। তো ফলে ক্ষমতাসীন বা ক্ষমতার শীর্ষে আহরণ করে আপনার জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের চরিত্রটা কি বা কি হতে পারে, সেটা কিন্তু ছাত্র সমাজ, দেশবাসী, আপনি এবং আমি সেটা কিন্তু এখনো জানি না। তো ফলে তাদের যে নিপীড়ক চরিত্র হয়ে ওঠার যে আপনার একটা সম্ভাবনা বা বা আপনার একটা ভবিষ্যৎ পরিকল্পনা, সেটা কিন্তু আপনি আমি এখনো জানি না। তো সেই কারণে আমার কাছে মনে হয়েছে তারা একটা এখানে প্রিভিলেজ পেয়েছে। এবং সেজন্য প্রার্থীরা যখন আপনার ভোটাররা যখন আপনার তাদের প্রার্থীকে বাছাই করেছেন
বা ভোটের কথা চিন্তা করেছেন, সেটা আসলে শিবিরের জন্য একটা ইতিবাচক বিষয় হিসেবে কাজ করেছে বলে আমার ধারণা। কিন্তু এটাই মূল কারণ, এর ভিতরে আর কোনো কারণ নেই আমি তা বলছি না। আমার বিবেচনায় মনে হচ্ছে যে এই কারণগুলো আসলে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে থাকতে পারে ভোটারদের কাছে। জি, আমি বুঝতে পেরেছি। এখন আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন, গত প্রায় 3 দশক ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির প্রকাশ্যে রাজনীতি করতে পারতো না। এটা কোনো নিয়ম ছিল না, কোনো আইন ছিল না, কিন্তু এক ধরনের মানে সম্মতি ছিল সকল রাজনৈতিক দলেরই, বিভিন্ন ছাত্র সংগঠনের। তো প্রায় 3 দশক পরে একটা সংগঠন মাত্র 1 বছরের জন্য ওপেন হতে পারলো, এবং 1 বছরের মধ্যে তারা এমন কি করলো যে এই ছাত্ররা সবাই হুমড়ি খেয়ে তাদেরকে ভোট দিল। এটা কি এই বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র সংগঠন করছে শিবিরের, তাদের ব্যক্তিগত চরিত্র, বিনয়, অথবা তাদের প্রতি তাদের সিম্প্যাথি, এটাই কারণ? নাকি অন্য দলগুলোর যে ঔদ্ধত্য, অহংকার, সেখান থেকে নেগেটিভ ভাবে এখানে আসলো, এটাই কারণ? নাকি জাতীয় রাজনীতিতে এদের যে মাদার অর্গানাইজেশন, তাদের যে অ্যাটিচিউড, সেই অ্যাটিচিউড গুলো এখানে কাজ করছে? আপনার কি মনে হয়? না, আপনি আপনি ঠিকই বলেছেন। দেখেন, আমার কাছে এখানে এখানে যে জিনিসটা গুরুত্বপূর্ণ বলে এখন আমি মনে করি, যে আমি একটু আগে আপনাকে বললাম, সেটা হচ্ছে ধরেন শিবিরের বিপরীতে অন্য যে দুই শক্তি, ছাত্র দল এবং ছাত্রলীগ, প্রধান দুই শক্তি, ইভেন বাম বাম যে প্ল্যাটফর্মের কথা আপনি বলেন, তাদেরকে তাদেরকে আসলে আস্থায় নেওয়ার চাইতে এই শক্তি যারা যারা হয়তো দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার হয়েছে, হ্যাঁ তারা আন্ডারগ্রাউন্ড রাজনীতি করেছে, আন্ডারগ্রাউন্ড রাজনীতি করতে গিয়ে তারা অনেক আচরণ করেছে যেটা গ্রহণযোগ্য নয়, কিন্তু তারা যে এতদিন নিপীড়নের শিকার হয়েছে এবং অন্য দুই চরিত্র তাদের চাইতে বেশি খারাপ বলে প্রমাণিত হয়েছে ছাত্রছাত্রীদের সামনে, হয়তোবা যে কারণে আমার মনে হয় যে তারা আসলে এই সুযোগটা পেয়েছে, এবং আমি বলবো যে অধিকতর একটা বেটার প্ল্যাটফর্ম হিসেবে আপনার আহ ছাত্রছাত্রীদের ভোটারদেরকে আকৃষ্ট করতে পেরেছে বলে আমার ধারণা। এই কারণে আপনার এই জয়টা হয়ে থাকতে পারে বলে আমি আমি মনে করছি। যে এখন আমার শেষ প্রশ্ন আজকে আলোচনা, যে এই যে এই নির্বাচনটা হলো, ইসলামী ছাত্র শিবিরের যে ভূমিদল জয়, আমরা সবাই জানি ইসলামী ছাত্র শিবিরের মাদার অর্গানাইজেশন অথবা তাদের ভাতৃপ্রতিম যাই বলি না কেন, জামাতে ইসলামের তারা একটা সংগঠন। তো জামাতে ইসলাম জাতীয় রাজনীতি করছে, এবং তারা এককভাবে এখন একসময় বিএনপির সঙ্গে ছিল, এখন বিএনপি থেকে সরে এসে তারা এককভাবে রাজনীতি করছে। এর মধ্যে সারা দেশে 1 বছরে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় সারা দেশে প্রত্যন্ত অঞ্চলে বিএনপির একটা ইমেজ তৈরি হয়েছে, নেগেটিভ হোক পজিটিভ হোক হয়েছে, জামাতেরও হয়েছে। তো আপনার কি মনে হয় যে এই ডাকসু নির্বাচনের যে রেজাল্ট, এটা জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে পারে, জাতীয় রাজনীতিকে প্রভাবিত করতে পারে? না, দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটা খুবই স্পর্শকাতর প্রতিষ্ঠান। হ্যাঁ? এই বিশ্ববিদ্যালয় যেমন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছে, এর পরবর্তীতে বিভিন্ন ছাত্র আন্দোলন, বিভিন্ন গণঅভ্যুত্থানের ঢাকা ইউনিভার্সিটি একটা প্রাণ কেন্দ্র। ওকে, এখান থেকে অনেক কিছু ইনিশিয়েট হয়। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফলের যে একটা গভীর প্রভাব থাকবে এবং সেই ফলাফল যে অনেক কিছুকে প্রভাবিত করবে, তাতে মনে হয় খুব একটা সন্ধিহান হওয়ার সুযোগ নেই। এটা অবশ্যই করবে। কিন্তু আবার এটাও একটা প্রয়োজন যে আহ এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র সংসদের নির্বাচনের মাত্র 1 বছরের কমিটির জন্য একটা ফলাফল। হ্যাঁ, এটা যদি কেউ মনে করে যে এটাই সবকিছুকে নির্ধারণ করে দেবে, আমার কাছে মনে হয় সেটা আবার মানে অতি সরলীকরণ। আমার কাছে মনে হয় সেটা আপনার অতি আত্মবিশ্বাস যোগানোর মতো বিষয়। যেমন খুব সহজ কথা, ধরেন রাষ্ট্রপতি দিতে গেছেন বলে কি আহ আগামীতে আপনার জামাতে ইসলামী সরকার গঠন করতে যাচ্ছে? আমি আমি এই ব্যাপারটাকে এত 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 সহজ সরল মনে করি না। হ্যাঁ? জাতীয় রাজনীতির ভোট, জাতীয় রাজনীতির সমীকরণ, সেগুলো সেগুলো অনেক বড় বিষয়। আর যখন আপনি একটা দেশের সরকার গঠনের কথা বলছেন, তখন আসলে ইন্টারন্যাশনাল অনেক প্লেয়ার থাকে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল অনেক গ্রুপ থাকে। তাদেরকেও যে আপনি একেবারে মুছে ফেলতে পারবেন, তাদেরকে আপনি যে একেবারে পাত্তা দেবেন না, এবং এই ডাকসু নির্বাচনকে সামনে রেখে আপনি সরকার গঠন করে ফেলবেন জাতীয় নির্বাচনে, এটাকে না মনে না, করি না। আমি সরকার গঠনের কথা বলিনি। আমি বলতে চাচ্ছি যে এটা কি ওই জাতীয় রাজনীতিতে অথবা আগামী জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা? না, প্রভাব আমি ফেলা আমি মানে আমি আমি মনে করি না। বিজয়টা নয়, প্রভাব ফেলা মানে চূড়ান্ত বিজয়ের কথা বলছি না।
আগে হয়তো মানে আপনার 10টা পেতেন, এখন কি 15টা পাবেন কিনা, মানে এটা কোন রকম প্রভাব ফেলবে কিনা, এটাই বলতে চাচ্ছি। না, আপনি আপনি যেটা বলেছেন সেটা আসলে আসনগত দিক থেকে, অর্থাৎ 10টার জায়গায় 15টা 20টা বা 25টা আসনের দিকে আপনার পরিবর্তন হবে কিনা সেটা বলা মুশকিল, কিন্তু আসলে এই বিজয়ের ফলে আহ জামাতে ইসলামের কর্মীরা, শিবিরের কর্মীরা যে নতুন করে অনুপ্রাণিত হবেন, তারা যে আসলে তারা আত্মবিশ্বাস পাবেন, তাতে তো কোনো সন্দেহ নেই। এটা তো ঘটবেই ডেফিনেটলি। কিন্তু আবার একটা জিনিস মনে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে আপনার যখন আপনার কেউ রাজনীতিতে এক স্টেপ এগিয়ে যায়, তখন কিন্তু তার প্রতিপক্ষরাও নানাভাবে নতুন করে আপনার নানা ধরনের কৌশল তৈরি করেন বা নানাভাবে কৌশলী হন। এখন ধরেন রাজনীতির মাঠে বর্তমানে আপনার একটা লিকুইড সিচুয়েশন বিরাজ করছে বাংলাদেশে। আসলে কেউ আসলে বলতে পারছে না যে আসলে রাজনীতির গতি প্রকৃতিটা কোন দিকে নির্ধারিত হবে। তো তারা যেমন আত্মবিশ্বাসী হয়ে নতুন করে পরিকল্পনা করে সামনে এগোতে পারবেন, এটা যেমন ঠিক, আবার তো এটাও ঠিক, ধরেন ধরেন মাঠে যারা আপনার জামাত ইসলামের প্রতিপক্ষ যে সকল গ্রুপ আছে, বিএনপি তো প্রকাশ্য প্রতিপক্ষ, বাম রাজনীতিবিদরা আছেন, ইভেন আওয়ামী লীগও আছেন। আপনি যদি মনে করেন আওয়ামী লীগ একেবারে নেই, তা কিন্তু নয়, হ্যাঁ, তাদেরও তো ক্ষমতা, প্রভাব, ভোট অনেক কিছু আছে। তো তারাও তো নতুন করে আরেকটা সমীকরণ, নতুন করে কৌশল নিয়ে সামনে আসতে পারেন। তো সেই কৌশলটা জামাত কিভাবে আপনার মোকাবেলা করবে, সেই কৌশলের বিপরীতে জামাত আসলে আবার নতুন করে কি কৌশল আপনার নির্ধারণ করবে, হ্যাঁ, সেটাও কিন্তু আসলে দেখার বিষয় আছে। তো আমি বলবো যে ডেফিনেটলি এই জয়টা শিবির এবং জামাতের জন্য ইতিবাচক, কিন্তু সেটাই যে আসলে আসন বৃদ্ধি, ক্ষমতার কাছাকাছি যাওয়া, এগুলোকে পরিপূর্ণভাবে নির্ধারণ করবে, এতটা সরলীকরণ মনে হয় না। এতটা সরল করে আসলে আমি বলা আমি যায় না। আপনার কাছে একটা শেষ প্রশ্ন করি। আচ্ছা, আমি আপনাকে শেষ একটা প্রশ্ন করি, সেটা হলো এই যে ডাকসু নির্বাচনটা, আমি ডাকসু নির্বাচনে আজকে আলোচনায় সীমাবদ্ধ থাকছি। এই যে ডাকসু নির্বাচনটা, আমি যদি আপনাকে সোজা কথায় বলি যে এটা কি মানে শিবিরের সাফল্য, নাকি শিবিরের যারা প্রতিপক্ষ ছিল তাদের ব্যর্থতা, নাকি দুটোই? না, আবারও বলি মাসুদ কামাল, আমি 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 এর আগেও আপনাকে বলেছি যে একটা নির্বাচনের ফলাফল কিন্তু একক কোনো কারণে হয় এটা বলা যাবে না। এখানে অনেক কিছুর আপনার সমন্বয় ঘটে, অনেক ধরনের চিন্তা বিবেচনা, অনেক কিছুকে মূল্যায়ন করার প্রেক্ষাপটে এটা ঘটে। তো ধরেন আমি আমি আপনাকে খুব ফ্র্যাঙ্কলি বলি যে ধরেন ছাত্র দল, ছাত্র লীগের যে হচ্ছে আপনার চরিত্র, ছাত্র দলের আপনার সেই চরিত্রটা ক্ষমতাসীন হয়ে এই দফায় আমরা এখনো দেখিনি। কিন্তু ছাত্রলীগের তো একটা নিপীড়ক চরিত্র ছিল। কিন্তু আগেও আপনার ছাত্র দল যখন ক্ষমতাসীন ছিল, তখনও তো তার একটা নিপীড়ক বা আপনার একটা একটা ধরনের চরিত্র ছিল, যে চরিত্র। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকালে আমি বলেছিলাম যে ডাকসু নির্বাচনের যে ফলাফলটা হলো সেটার কিছু কারণ আমি ব্যাখ্যা করব। আসলে অনেকগুলো কারণ আছে যে শিবিরের এই ভূমিধস জয়, অথবা অতি আত্মবিশ্বাসী ছাত্রদলের যে ধরাশায়ী হওয়া, এর কারণগুলি একাধিক কারণ আছে। আমি আজকে একটা কারণ নিয়ে কথা বলবো, কারণ যে কারণটা নিয়ে কথা বলবো এর সঙ্গে আমাদের জাতীয় রাজনীতিরও একটা সম্পর্ক আছে। আমি প্রথমে বলে নিই, আমার বিবেচনায় ছাত্র শিবিরে যে প্যানেল, সেই প্যানেলে যে বিপুল বিজয় এবং ভোটের যে ব্যবধান, যদি আপনারা দেখেন যে ছাত্র দলের সঙ্গে তাদের যে ভোটের ব্যবধান, বিশাল ব্যবধান। আমি একটু দুটো পদের কথা বলি, যে মানে সহসভাপতি মানে ভিপি পদে শিবিরের সাদিক কায়েম পেয়েছেন 14,000 ভোট, 14,042 ভোট, আর ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন 5,708 ভোট, প্রায় 3 গুণ ভোট পেয়েছেন উনি, প্রায় তিন গুণ, আড়াই গুণ তো বটেই। আর সাধারণ সম্পাদক পদে শিবিরের এস ফরহাদ পেয়েছেন 10,794 ভোট, আর ছাত্রদলের শেখ তানভীর বাড়ি হামিম পেয়েছেন 5,283 ভোট, মানে অর্ধেকের মতো, অর্ধেকের চেয়েও কম ভোট পেয়েছেন উনি। তো এই যে বিশাল ব্যবধান, এই ব্যবধানটা হলো কি করে? ছাত্র শিবির কি এর মধ্যে এত স্ট্রং হয়ে গেল? কিভাবে সম্ভব? আসলে যে ঘটনাটা ঘটেছে এর পেছনে মূলত কারণ, আমি একটা কারণের কথা বলবো আজকে। এই কারণটা হচ্ছে জাতীয় রাজনীতি। মানে গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সারা দেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে নানা ধরনের নির্যাতন, অত্যাচার চলতে থাকে। কারা করে এগুলো?
ফিজিক্যাল টর্চার হয়, গণধুলাইয়ের শিকার হয়, গণপিটুনির শিকার হয়, মবের শিকার হয় এবং তারপর মামলা মোকদ্দমায় পড়ে। প্রতিষ্ঠিত এক একজন ব্যবসায়ীকে মামলা মোকদ্দমায় ঝুলিয়ে দিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখলের একটা পায়তারা হয়। এগুলো কারা করে? এগুলোর ম্যাক্সিমাম ক্ষেত্রে বিএনপির নাম শোনা যায়। একটা কথা খালি ভাবেন আপনারা, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রলীগ করে তাদের ফ্যামিলিটা কেমন, তারা কোন ফ্যামিলির লোক? বিএনপির ফ্যামিলির লোক এসে কি ছাত্রলীগ করে? অথবা জামাতের ফ্যামিলির লোক কি ছাত্রলীগ করে? করে না। যারা ছাত্রলীগ করতো তাদের অধিকাংশই ফ্যামিলি হয় তারা কোনো পার্টি করতো না, ঢাকায় এসে তারা ছাত্রলীগ শুরু করেছে, অথবা তারা বংশগতভাবেই ছাত্রলীগ করে, মানে তার বাবা হয়তো আওয়ামী লীগ করে, বড় ভাই যুবলীগ করে, এরা করে। এরা সবাই কিন্তু মানে আপনার বিএনপি কিংবা ছাত্রদল কিংবা যুবদল দ্বারা তাদের এলাকায় নিজ নিজ এলাকায় অত্যাচারিত গত এক বছরে। আপনারা হিসাব নিলে দেখবেন, আপনি আপনার নিজের পাশের বাড়িতে যোগাযোগ করে দেখেন, আপনার এলাকায় আওয়ামী লীগের বিভিন্ন পুরনো যারা নাকি নেতাকর্মী ছিলেন তাদের বিরুদ্ধে যত মামলা হয়েছে, ভুয়া মামলা হোক, সাজানো মামলা হোক, অথবা জেনুইন মামলাই হোক, যত মামলা হয়েছে এই মামলাগুলি বাদী কি? 95% ক্ষেত্রে বাদী হলো বিএনপির লোকজন। তো ঢাকায় যিনি বসে আছেন স্টুডেন্ট, তিনি যখন দেখছেন যে তার বাবা স্থানীয় বিএনপির নেতাকর্মী দ্বারা অত্যাচারিত, নিগৃহীত, তো তারা কি বিএনপির অঙ্গ সংগঠন হিসাবে ছাত্রদলকে ভোট দেবে? দেবে না। এটাই ঘটেছে ঢাকার ডাকসুর এই নির্বাচনে। ডাকসু নির্বাচনে ছাত্রদলের সমস্ত ভোট ছাত্র শিবির পেয়েছে, একমাত্র জগন্নাথ হল ছাড়া। জগন্নাথ হল হিন্দু অধ্যুষিত হল, সেই হলের যারা আছেন তারা ছাত্র শিবিরকে শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস করেননি এবং ভোট দেননি। সেটার পেছনে আরেকটা কারণ আছে, সেটা আমি আরেকদিন বলবো। তো এখন এই যে ছাত্র লীগের ভোটগুলো ছাত্র দলে না যে শিবিরে গেল, এই হিসাবটা কিন্তু ছাত্র দল কিংবা তাদের যে মাদার অর্গানাইজেশন বিএনপি তারাও করতে পারে নাই। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, যে রোকেয়া হল মেয়েদের হলগুলোতে ছাত্র শিবির জিতবে এটা কিন্তু কেউ চিন্তাও করেনি। তারা জিতলো কেন? ওই কারণে মেয়েদের হলগুলোতে ছাত্রলীগে যারা ছিল তারা সবাই ছাত্র শিবিরকে ভোট দিয়েছে। এইভাবেই কিন্তু ভোটের পার্থক্যটা গড়ে উঠেছে। আমি এখানে আরেকটা কথা বলি, যে এই যে মানে জামাতের যে ভূমিকাটা, জামাতের সঙ্গে যে আওয়ামী লীগের যে একটা প্রেম, আমার অনেকেই বলেছেন যে বিভিন্ন প্রত্যন্ত এলাকায় জামাতের ভূমিকা ছিল আওয়ামী লীগের প্রতি এক ধরনের ইতিবাচক। তারা মুখে যাই বলুক না কেন, যখন আওয়ামী লীগের একজন লিডার দৌড়ের উপরে থাকছে তখন তার ব্যবসা প্রতিষ্ঠানটাকে স্থানীয় জামাতের লোকজন কিন্তু রক্ষা করার চেষ্টা করেছে। এই তথ্য আমি অনেকের কাছ থেকে পেয়েছি, আপনারা খোঁজ করলে দেখতে পারবেন। আর এটা ছিল জামাতের একটা টেকনিক, তারা সারা দেশে ঢাকায় তারা মুখে বিভিন্ন সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আওয়ামী লীগ বিরোধী কথাবার্তা বলবে, কিন্তু মাঠ পর্যায়ে তারা আওয়ামী লীগকে এক ধরনের সাপোর্ট দিয়ে গিয়েছে। কেন? আওয়ামী লীগের সমর্থনটা তাদের দিকে আনার জন্য। এই জিনিসটা কিন্তু দেখেন আজকেই এই ডাকসু নির্বাচনের পরে আওয়ামী লীগ বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা মির্জা আব্বাস ব্যাপারটা বুঝতে পেরেছেন বলে মনে হলো আমার কাছে। উনি কিন্তু মানে খুব সরল ভাষায় কিছু কথাবার্তা বলেছিলাম, এর এত ভোট কোত্থেকে আসলো, আমার তো হিসাব মেলে না ভাই। ওনার হিসাব কিন্তু মিলছে না। কেন মিলছে না? কারণ ওনারা সরল বিশ্বাসে রাজনীতি করতে আসছেন। আপনি আওয়ামী লীগের জন্য কিছুই করবেন না আর ভাববেন যে আওয়ামী লীগের লোকজন আপনাকে ভোট দিবে, কেন দেবে না? এই জিনিসটা না বোঝার কোনো কারণ নেই। কেন বুঝেন না এই কথাটা? উনি দেখেন আরও কি বলেছেন, ওনার আরও দুটো কথা বলে তারপরে ব্যাখ্যা করছি। উনি বলেছেন যখনই তারা বিভিন্ন দল একসঙ্গে বসেন তখন জামায়াতে ইসলামের নেতারা বারবার উল্লেখ করেন যে ভাই খেয়াল রাখেন আওয়ামী লীগ যেন আর কোনোদিনও আসতে না পারে। মানে যখন সবাই একসঙ্গে বসে তখন জামাতের নেতারা এই কথা বলে যে আওয়ামী লীগ যেন না আসতে পারে। আবার আমরা সেভাবেই চললাম, আর তলে তলে
আওয়ামী লীগের সঙ্গে আতাত করে ছাত্রলীগের সকল ভোট জামাত নিয়ে নিল। মানে কি অসহায় মানে কি অসহায় আত্মসমালোচনা অথবা আত্মোপলব্ধি যে রাজনীতি জিনিসটা কি ভাই? রাজনীতি কিন্তু সিরাতুল মুস্তাকিম না, এটা কোনো সহজ পথ না। রাজনীতিতে অনেক কিছুই ঘটবে। এই জামায়াতে ইসলামের রাজনীতির কাছে আমার এখন মনে হচ্ছে বিএনপি বুঝি শিশু। আসলে কি তাই না? কি ভাবুন একটা কথা, জামায়াতে ইসলাম আওয়ামী লীগের নিষিদ্ধ চেয়েছে, বিএনপি চুপ করে থেকেছে, নিষিদ্ধ হয়ে গেছে। কিন্তু আওয়ামী লীগ কিন্তু তাকিয়েছিল বিএনপির দিকে যে বিএনপি কিছু বলে কিনা। বিএনপি কিচ্ছু বলেনি, চুপ করে বসেছিল। এই হাসনাত আবদুল্লাহ অথবা জামাতে ইসলামের লিডার তারা সবাই মিলে আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়েছে, তারা চুপ করেছিল। তা আওয়ামী লীগ বিএনপির প্রতি কি প্রীত হবে? একতরফা প্রেম করবে? করবে না তো। কেন করবে? করার কোনো কারণ নাই। আবার মাঠ পর্যায়ে বিএনপির লোকজনই তাদেরকে দৌড়াচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা করছে, মিথ্যা মামলা করছে। এক মামলায় 50 জন, 60 জন, 100 জনকে আসামি করছে। কে করছে? বিএনপির লোকজন করছে। তারপরেও কি বিএনপিকে ভালোবাসবে আওয়ামী লীগ? কীভাবে ভালোবাসবে? দেখুন বিএনপির ভুলগুলি কোথায়। আর একটা কথা আমি বলি আপনাদেরকে, কয়েকদিন আগে আপনারা দেখলেন মুক্তিযোদ্ধারা একটা গোল টেবিল বৈঠক করলো। সেই বৈঠকে জামাতের লোকজন, কিন্তু সে নিজের পরিচয় জামাত দিয়েছে, জামাত বলেছে যে উনি ব্যক্তিগতভাবে গিয়েছেন, আমার হয়ে যাননি। ভাই, জামাত একটা ক্যাডার ভিত্তিক দল, তারা না পাঠালে সে যাইতো? জামাতের লোকজন অ্যাটাক করলো, মব করলো, করে তাদের অ্যারেস্ট করে নিয়ে গেলো। কাদের নিয়ে গেলো? মুক্তিযোদ্ধাদের নিয়ে গেলো। তাদের পক্ষে বিএনপি একটা শব্দ বন্ধ উচ্চারণ করলো না। বিএনপি যদি একটা শব্দ উচ্চারণ করতো অথবা বিএনপি যদি তাদের পক্ষ নিত, বিএনপি দুটো জায়গায় ভুল করেছে। একটা হলো যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো, আওয়ামী লীগ যখন ওদের কার্যক্রম নিষিদ্ধ করলো, তখন বিএনপি যদি বলতো না আমরা কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নই, এখনও যেটা তারা বলছে, তারা কিন্তু এখনও বলতেছে এটা তাদের স্ট্যান্ড। তো এই স্ট্যান্ড তারা আওয়ামী লীগের সময় কেন চুপ করে থাকলো? তারা যদি তখন সেটা বলতো তাহলে কিন্তু আওয়ামী লীগের সিম্পেথিটা তাদের দিকে থাকতো। তারা বলেনি, বরং আওয়ামী লীগ মনে করেছে বিএনপি চুপচাপ থেকে পেছন থেকে কলকাঠি নেড়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, মানে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে, নির্বাচনের বাইরে রাখছে আওয়ামী লীগকে, বিএনপি রাখছে। এটা আওয়ামী লীগের লোকজন যদি মনে করে, ভুলটা কোথায় হবে? আবার এদিকে যারা নাকি মুক্তিযোদ্ধা ছিলেন, মুক্তিযোদ্ধা, বিএনপি তো একটা মুক্তিযোদ্ধার দল, বিএনপি যিনি প্রতিষ্ঠাতা তিনি তো মুক্তিযোদ্ধার লোক, তিনি বীরত্তম সেক্টর কমান্ডার।